সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ অনার্স থার্ড ইয়ার আছো বা বিবিএস ডিগ্রি থার্ড ইয়ার আছো, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে সেখান থেকে চ্যাপ্টার 2 কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই চ্যাপ্টারের প্রথম ক্লাস নিয়ে আমরা হাজির হলাম। তোমরা সবাই জানো যে চ্যাপ্টার 2তে বা কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারে দুই ধরনের অঙ্ক আছে। একটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আরেকটা হলো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী, অর্থাৎ একটা নগদ প্রবাহ বিবরণী, একটা আর্থিক বিবরণী। আজকে আমরা প্রথম ক্লাসে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডাইরেক্ট মেথড নিয়ে আলোচনা করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দুইটা মেথড আছে, একটা ইনডাইরেক্ট মেথড, একটা ডিরেক্ট মেথড। তো ইনডাইরেক্ট মেথডে প্রথমে আমরা কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিব অঙ্ক সমাধানের আগে, যেগুলো তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড, আমরা যদি চারটার দিকে খেয়াল করি, এক নাম্বার হলো ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ ইনডাইরেক্ট মেথডে তিনটা অ্যাক্টিভিটিস থাকে। একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো প্রথমে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে কী কী আইটেমসগুলো অন্তর্ভুক্ত হয় সেগুলো দেখাবো। যেমন সবার আগে নেট ইনকাম লিখতে হবে ইনডাইরেক্ট মেথডে, একদম লাস্ট কলামে আমরা টাকাটা লিখব। এই নেট ইনকামের সাথে চারটা আইটেম যোগ হয়, খেয়াল রাখবা। এক নাম্বার হলো ডেপ্রিসিয়েশন অথবা রিটার্ন অফ থাকলে যোগ হবে। দুই নাম্বার লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, কোনো সম্পত্তি বিক্রয় করে ক্ষতি হলে যোগ হবে। কোনো স্থায়ী সম্পদ যদি বিক্রি করে ক্ষতি হয় সেটা যোগ হবে। তিন নাম্বার ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, চলতি সম্পদের হ্রাস পাইলে যোগ হবে। চার নাম্বার ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ হবে। এখন আমরা দেখব নেট ইনকামের সাথে কোন কোন আইটেমগুলো বিয়োগ হয়। দেখো এখানে আমরা যোগের মধ্যে 1 থেকে 4টা আইটেম দেখতে পাচ্ছি, আর বিয়োগের মধ্যে 3টা আইটেম দেখতে পাচ্ছি। বিয়োগের মধ্যে 1 নাম্বার যে আইটেমটা সেটা হলো এই যোগের মধ্যে যেটা 2 নাম্বার আইটেম ছিল, আমরা দেখতে পাচ্ছি যোগের মধ্যে লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, অর্থাৎ স্থায়ী সম্পত্তি বিক্রয় করে লস হলে কি হয়, যোগ। আর যদি লস না হয় প্রফিট হয় বা গেইন হয় সেক্ষেত্রে কিন্তু বিয়োগ। সেজন্য 1 নাম্বারে তুমি দেখো এই লেস বা বিয়োগের আওতায় প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস আছে। 2 নাম্বার ইনক্রিজিং কারেন্ট অ্যাসেটস, তুমি দেখতে পাচ্ছ এই অ্যাডের মধ্যে যোগের মধ্যে 3 নাম্বারে কি ছিল, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, মানে চলতি সম্পদ যদি হ্রাস পায় যোগ, তাহলে চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু বিয়োগ, তার মানে বিপরীত। 4 নাম্বারে ছিল ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, অর্থাৎ কারেন্ট লাইবিলিটি বা চলতি দায় যদি বৃদ্ধি পায় যোগ, আর যদি চলতি দায় হ্রাস পায় তাহলে কিন্তু বিয়োগ। সেজন্য এই লেসের আওতায় 3 নাম্বারে লেখা আছে ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি। এভাবে অ্যাড এবং যোগ যে যে আইটেমসগুলো থাকবে, অর্থাৎ এই 4টা এই 3টা এর বাইরে কিন্তু থাকবে না। এগুলো বসানোর পরে আমরা যোগগুলো সব যোগ করব, সেখান থেকে বিয়োগগুলো বিয়োগ করে একটা রেজাল্ট আসবে, সেটা বাইরে লিখব। লিখার পরে এই বাইরের যে রেজাল্ট আসবে সেটা যদি নেগেটিভ ফিগার হয় এই নেট ইনকাম থেকে বিয়োগ করব, আর যদি পজিটিভ ফিগার হয় বা প্লাস ফিগার হয় তাহলে নেট ইনকামের সাথে যোগ করে আমরা টাকাটা লাস্টে লিখব। এটার নাম দিব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে একটা জিনিস খেয়াল করবা, অনেক সময় নেট ক্যাশ ইউজড বাই লিখতে হয়, অনেক সময় নেট ক্যাশ প্রোভাইডেড বাই লিখতে হয়। এখন প্রশ্ন হলো যে কখন আমরা নেট ক্যাশ প্রোভাইডেড বাই লিখব আর কখন আমরা নেট ক্যাশ ইউজড বাই লিখব। যদি রেজাল্টটা মাইনাস ফিগার বা নেগেটিভ ফিগার আসে তাহলে আমরা নেট ক্যাশ ইউজড লিখব, আর যদি পজিটিভ ফিগার আসে তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস লিখব। আশা করি বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী পেজে যাব। 2 নম্বরে দেখব ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এখানে কোন কোন আইটেমগুলো আছে খেয়াল করো। প্রথম হলো সেল অফ ইকুইপমেন্ট অবলিক সেল অফ এনি ফিক্সড অ্যাসেটস, এটার অর্থ হলো কোনো যন্ত্রপাতি বিক্রয় বা যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যদি টাকা আসে সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে প্লাস হবে। 2 নম্বর পারচেজ অফ ইকুইপমেন্ট বা পারচেজ অফ এনি ফিক্সড অ্যাসেটস, অর্থাৎ কোনো স্থায়ী সম্পত্তি বা কোনো যন্ত্রপাতি বিক্রয় করে, ক্রয় যদি করে, পারচেজ মানে ক্রয়, তাহলে কিন্তু মাইনাস হবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করা আইটেমসগুলো আসে। যদি বিক্রয় করে, যেহেতু বিক্রয় করলে প্রতিষ্ঠানে টাকা আসবে সেজন্য প্লাস হবে, আর ক্রয় করলে কোনো স্থায়ী সম্পদ সেক্ষেত্রে মাইনাস হবে। এই প্লাস এবং মাইনাসের মধ্যে যে পার্থক্য হবে সেটা আমরা লাস্ট কলামে লিখব। এই পার্থক্যটা যদি পজিটিভ ফিগার আসে তাহলে আমরা লিখব নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর যদি নেগেটিভ ফিগার আসে, মনে করো এখানে আমরা 2 লাখ টাকা আসছে সেলের মধ্যে আর পারচেজে আসছে 1.5 লাখ টাকা, 50,000 টাকা যেটা পজিটিভ আসবে,
সেটা প্রোভাইডেড লিখবো। যদি উল্টা হয়, সেল করে 1.5 লাখ, ক্রয় করছি 2 লাখ, তাহলে তো মাইনাস ফিগার আসবে, মাইনাস 50,000 আসবে বা নেগেটিভ মান আসবে, তখন নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস লিখবো। আশা করি বুঝতে পারছো তোমরা। 3 নম্বরে দেখো ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এখানে ডিভিডেন্ড পেইড যদি থাকে প্রশ্নের ভিতরে, তাহলে এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে মাইনাস ফিগার হয়ে বসবে বা নেগেটিভ ফিগার হয়ে বসবে। মাইনাস মানি হলো টাকাটাকে ব্র্যাকেটে রাখা। 2 নম্বর ইস্যু অফ কমন স্টক, ইস্যু সেল, যদি কমন স্টকের ইস্যু বা সেল থাকে তাহলে অবশ্যই প্লাস হবে। ইস্যুস অফ বন্ডস বা কমন স্টক, তাও প্লাস হবে, ইস্যু দেখলে প্লাস। রিডেমশন অফ বন্ড দেখলে প্লাস। যদি পারচেজ অফ কমন স্টক হয় তাহলে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, তার মানে এখানে ডিভিডেন্ড, স্টক এবং বন্ড রিলেটেড যে আইটেমগুলো আছে সেগুলো আসবে। আসার পরে প্লাস মাইনাস করার পরে যে রেজাল্ট আসবে আগেরগুলোর মতোই, সেটাকে লাস্ট করে নিয়ে দিব। যদি পজিটিভ ফিগার হয় নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হবে, আর যদি নেগেটিভ ফিগার হয় তাহলে নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হবে। এভাবে 3টে অ্যাক্টিভিটিস আসার পর আমরা তিনোটাকে যোগ করব, অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। যদি দেখি তিনোটা প্লাস ফিগার আছে, তিনটা যোগ করব। তিনোটার মধ্যে যদি দেখি 1-2টা মাইনাস ফিগার আসছে, সেটা মাইনাস করে একটা রেজাল্ট এখানে দাঁড়াবো। যে রেজাল্টটা আসবে আমরা দেখব সেই রেজাল্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ। অর্থাৎ তিনোটা অ্যাক্টিভিটিস যোগ বিয়োগ করার পরে যদি আমাদের পজিটিভ ফিগার আসে তাহলে আমরা সেটা নাম দিব নেট ইনক্রিজ ইন ক্যাশ, আর যদি নেগেটিভ ফিগার আসে আমরা নাম দিব নেট ডিক্রিজ ইন ক্যাশ। তাহলে নেট ইনক্রিজ কখন, ডিক্রিজ কখন সেটা বুঝতে হবে। 3টে অ্যাক্টিভিটিসের যোগ বিয়োগের পরে যে মানটা আসবে সেটা যদি পজিটিভ হয় নেট ইনক্রিজ ইন ক্যাশ, আর যদি নেগেটিভ হয় নেট ডিক্রিজ ইন ক্যাশ। এর সাথে আমাদের ওপেনিং ক্যাশ ব্যালেন্স অর্থাৎ অ্যাড করতে হবে ক্যাশ এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। অর্থাৎ প্রশ্নের ভিতরে 2টা ক্যাশ ব্যালেন্স দেওয়া থাকে, একটা হলো ওপেনিং আর একটা হলো ক্লোজিং। এই ইনক্রিজ বা ডিক্রিজ যেটাই আসুক সেটার সাথে ওপেনিং থাকলে যোগ, ওপেনিংটাই যোগ করে দিলেই যে মানটা আসবে সেটা অবশ্যই ক্লোজিং এর সাথে মিলে যাবে। সেটার নাম দিতে হবে ক্যাশ এট দ্য এন্ড অফ পিরিয়ড, অর্থাৎ বছর শেষে সমাপনী হাতে নগদ। এটা গেল আমাদের ইনডাইরেক্ট মেথডের একটা চার্ট। এটা যদি তোমরা ফলো করতে পারো, আমি যেভাবে বুঝাইছি 2-1বার প্র্যাকটিস করো হাতে কলমে, একদম ইজি হয়ে যাবে। এবং যত ইনডাইরেক্ট মেথডের অঙ্ক আসবে এটা ফলো করে তুমি অঙ্ক করতে পারবে। আমরা পরবর্তী পেজে যাচ্ছি, কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো জেনে রাখা ভালো, তার মধ্যে নগদ প্রবাহ বিবরণী করতেছি, তাই না? নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলতে আমরা কি বুঝি? উত্তর, কোনো প্রতিষ্ঠানের একটি হিসাবকালের নগদ আন্তঃপ্রবাহের উৎসসমূহ ও নগদ বহিঃপ্রবাহের লেনদেনসমূহের নির্দেশক বিবরণীকে নগদ প্রবাহ বলে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নগদ টাকা কত আসছে, নগদ টাকা কত চলে গেছে, যে বিবরণীর মাধ্যমে দেখানো হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। আরেকটা জিনিস খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রশ্নে কোনো পদ্ধতির উল্লেখ না থাকলে, নেট ইনকাম থাকলে ইনডাইরেক্ট মেথড, আর নেট ইনকাম না থাকলে ডিরেক্ট মেথডে অঙ্ক সমাধান করতে হয়। আমরা শুরুতে বলছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 2টা মেথড থাকে, একটা ইনডিরেক্ট মেথড আর একটা ডিরেক্ট মেথড। যদি ইনডাইরেক্ট মেথড হয় তাহলে কি, যদি ইনডাইরেক্ট মেথড হয় কি করতে হবে, নেট ইনকাম থাকতে হবে, ওকে। আর নেট ইনকাম যদি না থাকে তাহলে সেটাকে ডিরেক্ট মেথডে করতে হবে। মনে করো তোমাকে ইনডাইরেক্ট মেথড করতে বলছে বাট নেট ইনকাম নাই, তখন তোমাকে নেট ইনকাম ক্যালকুলেশন করে বের করতে হবে, সেটা আমরা অঙ্কে শিখাবো তোমাদেরকে। তাহলে আমরা কি শিখলাম, প্রশ্নে নেট ইনকাম থাকলে কোনো পদ্ধতি উল্লেখ না থাকলেও এটা ইনডাইরেক্ট মেথড, আর নেট ইনকাম না থাকলে ডিরেক্ট মেথডে অঙ্ক করব। অঙ্কে পজিটিভ আসলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই, এবং নেগেটিভ আসলে নেট ক্যাশ ইউজ বাই কথাটি ব্যবহার করতে হয়, যেটা আমরা তোমাদেরকে সার্ট করানোর সময় বুঝাই দিয়েছিলাম, ওকে। তো এই বেসিক কনসেপ্টগুলো খেয়াল করবো। এখন আমরা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দিকে খেয়াল করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে একটু প্রশ্নটার দিকে খেয়াল করি। প্রথমে দ্য মেঘনা কোম্পানিজ বা দ্য বাক্কালি কোম্পানি কম্পারেটিভ ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার ইন্ডেড 31st December 2020 অ্যান্ড 2019 প্রেজেন্টেড বিলো। অর্থাৎ বাক্কালি কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের 31শে ডিসেম্বর 2020 সালের এবং 2019 সালের কিছু তথ্য নিচে দেওয়া হলো, ওকে। এখন আসো, এখানে ক্যাশ দেখতে পাচ্ছি আমরা 2020 সালে 4000, 2019 সালে 3000। এরকম যখন 2টা সাল দেয়া থাকবে খেয়াল করবা মনোযোগ দিয়ে, তার আগের সাল যেটা, যদি আগের সালটা হবে তোমার কি ওপেনিং, পরের সালটা হবে ক্লোজিং। যেমন এখানে 19 সাল, 20 সাল, 19 সাল ওপেনিং, 20 সাল ক্লোজিং। এবারও যদি তোমার পরীক্ষায় 24-25 দেখো, 24 সাল 25 সাল, তাহলে 24 সাল হবে ওপেনিং, 25 সাল হবে ক্লোজিং। তাহলে ক্যাশের মধ্যে ওপেনিং 3000, ক্লোজিং 4000।
ঠিক একইভাবে অ্যাকাউন্টস রিসিভেবল ওপেনিং ক্লোজিং দেওয়া আছে, অ্যালাউন্স অফ ব্যাড ডেট দেওয়া আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইকুইপমেন্ট প্রিলিমিনারি এক্সপেন্সেস দেওয়া আছে। সবগুলো দিয়ে যোগফল দেখানো হয়েছে। ক্লোজিংয়ের 54,000 এবং ওপেনিংয়ের 50,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট পুঞ্জীভূত অবস্থায় আমাদের ওপেনিং দেখা যাচ্ছে 4,500, ক্লোজিং 5,500। অ্যাকাউন্টস পেয়েবল, ট্যাক্সেশন পেয়েবল, কমন স্টক টাকা 10 পার শেয়ার, প্রিমিয়াম অন কমন স্টক, তারপর রিটেন আর্নিং এভাবে দেওয়া আছে। দিয়ে যোগ বিয়োগ যোগ করে মিলানো আছে। দায়েরও যোগফল 54,000 এবং 20 সালের আর 19 সালের 50,000। ওকে, এরপরে যদি আমরা একটু দেখি কিছু ইনফরমেশন দেওয়া আছে, এডিশনাল ইনফরমেশনের 4টা ইনফরমেশন দেওয়া আছে। এগুলো আমরা অঙ্ক করার সময় এমনি বুঝে বুঝে পড়াবো, অঙ্কগুলো করাবো তোমাদেরকে। করতে বলছে কি দেখো, প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং ইনডাইরেক্ট মেথড, অর্থাৎ ইনডাইরেক্ট মেথড ব্যবহার করে একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করো। ওকে, তো আমরা এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য ঘর রেডি করলাম। উপরে কোম্পানির নাম লিখলাম, যে কোম্পানি থাকুক, মেঘনা কোম্পানি বা বাকখালি কোম্পানি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট মেথড, অ্যাকাউন্টস টোটাল 2টা টাকার ঘর। যেহেতু ইনডাইরেক্ট মেথড করতে বলছে, 1 নম্বরে আমরা প্রথমে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখে নেট ইনকামটা লিখে দিব, কারণ আমরা সবাই জানি ইনডাইরেক্ট মেথডে সবচাইতে ইম্পর্টেন্ট হলো নেট ইনকাম। তোমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, প্রশ্নের কোথাও কিন্তু নেট ইনকাম নাই। এরকম যদি নেট ইনকাম না থাকে, এই নেট ইনকামটা তোমাদেরকে ওয়ার্কিংস করে বের করতে হবে। ওকে, তো আমরা পরবর্তী পেজে গিয়ে একটা ওয়ার্কিং করব। পরবর্তী পেজে যদি আমরা একটু খেয়াল করি, এই যে নেট ইনকামের জন্য আমরা একটা ওয়ার্কিংস 1 ক্যালকুলেশন অফ নেট ইনকাম। নেট ইনকাম বের করার সূত্র হলো ইন্ডিং রিটেন আর্নিং মাইনাস ওপেনিং রিটেন আর্নিং প্লাস ডিভিডেন্ড। আবার একটু খেয়াল করো, প্রশ্নে যদি নেট ইনকাম দেওয়া না থাকে, সেখানে ইন্ডিং রিটেন আর্নিং যেটা দেওয়া থাকবে তার থেকে ওপেনিং বা বিগিনিং রিটেন আর্নিং মাইনাস করে ডিভিডেন্ড প্লাস করে দিব। এখন প্রশ্ন হলো, আমি কোথায় পাবো ইন্ডিং রিটেন আর্নিং, কোথায় পাবো ওপেনিং রিটার্ন আর্নিং, কোথায় পাবো ডিভিডেন্ড? এগুলো কিন্তু প্রশ্নের ভিতর দেওয়া আছে। দেখো, এই দেখতে পাচ্ছ রিটার্ন আর্নিং এখানে 20 সালে 14,500, 19 সালে 13,000। আমি প্রশ্নের শুরুতে বলছিলাম 2টা সাল দেওয়া থাকলে পূর্বের সালটা ওপেনিং, তার মানে 13 সালেরটা ওপেনিং, 14 সালেরটা কি ইন্ডিং। তাহলে এই যে 14,500, এই যে ইন্ডিং এর নিচে বসালাম 14,500, সূত্রের মাইনাস চিহ্ন দিলাম। ওপেনিং এর নিচে ওপেনিং 13,000 বসাইলাম, অর্থাৎ 19 সালের রিটার্ন আর্নিং প্লাস ডিভিডেন্ড। এটা কিন্তু আমাদের সমন্বয়ের মধ্যে আছে। দেখো, এই যে একদম লাস্ট সমন্বয়, ডিভিডেন্ড টোটালিং টাকা 6,000 ওয়ার ডিক্লার এন্ড পেইড। এটা বসিয়ে দিয়ে আমরা যদি যোগ বিয়োগ করি, আমরা একটা অ্যান্সার পাবো। 14,500 থেকে 13,000 মাইনাস করে 6,000 যোগ করলে 7,500। এটা হবে নেট ইনকাম। ওকে, তো এই নেট ইনকামটা আমরা একটু খেয়াল করি। এই নেট ইনকামটাতে একটু পর লাস্ট পেজে আসলাম। এই যে নেট ইনকামটা ওয়ার্কিং 1 লিখে 7,500 বসিয়ে দিলাম। এরপরে একটা লাইন তোমাকে খেয়াল রাখতে হবে, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ নেট ইনকামের সাথে মানে অপারেটিং অ্যাক্টিভিটিসের যে দফাগুলো যোগ বিয়োগ হবে, সেগুলো আমরা সমন্বয় করবো এখানে। তাহলে প্রথমে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস আমরা কোথায় পেলাম? দেখো, এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট আছে না? এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 5,500 টাকা 2020 সালে, 4,500 টাকা 2019 সালে। তার মানে 2019 সালেরটা ওপেনিং, 2020 সালেরটা ইন্ডিং বা ক্লোজিং। আবার নিচে 2 নম্বর সমন্বয় বলছে ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1,000, অর্থাৎ চলতি বছরের কিন্তু 1,000 টাকা ডেপ্রিসিয়েশন আছে। তাহলে এইভাবে আমরা যদি এখন একটা ওয়ার্কিং করে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেসের সূত্র হলো ইন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্লাস কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন। ইন্ডিং বলতে 2020 সালে ছিল, যেটা 5,500, সূত্রের মাইনাস দিলাম। ওপেনিং বলতে 2019 সালেরটা 4,500, আর কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন বলে 2 নম্বর সমন্বয়ে যেটা 1,000 ছিল সেটা। 5,500 থেকে 4,500 মাইনাস করে 1,000 প্লাস করে দিলেই 2,000 টাকা আসবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস। এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেসটা এখন আমরা কি করব? এখানে বসাই দিলাম। এই দেখো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ওয়ার্কিং টু 2,000 টাকা। এরপরে প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ, আমরা চার্টের মধ্যে শিখছিলাম ডেপ্রিসিয়েশন এবং রিটার্ন অফ থাকলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে অপারেটিং অ্যাক্টিভিটিসে, ইনডাইরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিসে। তাহলে প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটার্ন অফ 2,000 থেকে 1,000 মাইনাস করলাম। আমরা যদি প্রশ্নে যাই, দেখো এই যে প্রিলিমিনারি এক্সপেন্সেস দেখতে পারছো আছে, ইন্ডিংয়ে 2,000 এবং ক্লোজিংয়ে ইন্ডিংয়ে 1,000, বিগিনিংয়ে গিয়ে 2,000, অর্থাৎ 19 সালে 2,000 ছিল, 2020 সালে সেটা 1,000 হয়ে গেছে, তাহলে কমে গেছে। তার মানে কি প্রাথমিক খরচের অবলম্বন করতে হয়।
এই প্রাথমিক খরচটা কমে যাওয়াতে এটা অবলোপন হয়েছে 1000 টাকা। আর অবলোপন সবসময় কি হয়, প্লাস হয়। এই যে প্রিলিমিনারি এক্সপেন্সেস 2000 - 1000 প্লাস। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল, দেখো আমাদের প্রশ্নের মধ্যে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল দেখতে পাচ্ছি ক্যাশের পরে, তাই না? 2019 সালে ছিল 11,000, 20 সালে এসে সেটা 8,800 হয়েছে, তার মানে হ্রাস পেয়েছে বা কমছে। আমরা কি শিখছিলাম, কারেন্ট অ্যাসেটস বা চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে কিন্তু যোগ হয়। ওকে, তাহলে এই যে অ্যাকাউন্টস রিসিভেবল 11,000 থেকে 8,800 হয়েছে, 19 সাল থেকে 20 সালে এসে কমে গেছে, সেজন্য এটা আমাকে কি করতে হবে, প্লাস করতে হবে, কারণ এটা চলতি সম্পদ। তাহলে আমরা এখন ডিক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল লিখে 11,000 থেকে 8,800 মাইনাস করে 2,200 যেটা কমছে সেটা প্লাস করব। এরপরে ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি, দেখতে পাচ্ছ এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2019 সালে ছিল 20,000, 22 সালে হয়েছে 20 সালে হয়েছে 22,000, তার মানে 20,000 থেকে 22,000 হওয়া মানে 2,000 বাড়ছে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিন্তু চলতি সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল যেমন চলতি সম্পদ, মার্চেন্ডাইজ ইনভেন্টরিও চলতি সম্পদ। চলতি সম্পদ যদি ডিক্রিজ হয় যোগ হয় তাহলে ইনক্রিজ হলে বিয়োগ হবে, সেজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে 2,000 টাকা বাড়ছে সেটা মাইনাস করছি, যার কারণে এটাকে ব্র্যাকেটে দেখাইছি। আমরা যদি পরবর্তী পেজে যাই, ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, চলতি দায়। অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, খেয়াল করবা, পাওনাদার হলো চলতি দায়। চলতি দায়ের পরিমাণ কি হয়েছে, হ্রাস পাইছে। চলতি দায় যদি হ্রাস পায় বিয়োগ হয়। এখন আমরা প্রশ্নে দেখবো চলতি দায় কিভাবে হ্রাস পাইলো, একটু খেয়াল করি সবাই। আমরা অ্যাকাউন্টস পেয়েবলের যদি দিকে তাকাই, যে আমাদের 6,500 টাকা 19 সালে ছিল, 20 সালে 4,000, তার মানে 2,500 কমে গেছে। যেটা কমছে সেটা আমরা মাইনাস করব ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল লিখে, কারণ চলতি দায় কমলে মাইনাস করতে হয়। 6,500 থেকে 4,000 মাইনাস করে 2,500, যেহেতু মাইনাস করতে হয় সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে রাখছি। ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল, দেখো আমরা প্রশ্নে আবার একটু দেখি, প্রশ্নের ভিতরে দেখো এই ট্যাক্স পেয়েবল আছে না, এটাও কিন্তু কারেন্ট লাইবিলিটিস। এই 1,000 থেকে 2,000 হয়েছে, মানে 1,019 সালে ছিল, 20 সালে এসে 2,000 হয়েছে, তাহলে 20 সালে বাড়ছে, তো চলতি দায় বাড়লে কি হবে, যোগ। সেজন্য ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবলটা আমরা 1,000 যোগ করে দিয়েছি। যোগ করা মানে হলো ব্র্যাকেট না দেওয়া, ওপেন রাখা। ডিক্রিজ অফ রিজার্ভ ফর ব্যাড ডেপ্ট, মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই রিজার্ভ ফর ব্যাড ডেপ্টের পরিমাণ হ্রাস পেয়েছে 200, ঠিক আছে। আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, এই প্রশ্নের মধ্যে মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট আছে 1,000 থেকে 800 হয়েছে। অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট কিন্তু কন্ট্রা অ্যাসেটস, বিপরীত সম্পত্তি হিসাব, অর্থাৎ অ্যাকাউন্ট চলতি সম্পদ যেরকম হয় তার বিপরীত হয়। চলতি সম্পদ কিন্তু বাড়লে আমরা কি করি, যোগ। আর এটা যেহেতু বিপরীত সম্পত্তি, দেনাদারের বিপরীত, সেজন্য এটা চলতি সম্পদ কমলে যোগ, চলতি সম্পদ কমলে কি যোগ। আর এই রিজার্ভ ফর ব্যাড ডেট এটা কমলে কিন্তু বিয়োগ, সেজন্য যতটুকু কমছে এটা বিয়োগ করছে। আবার একটু খেয়াল করবা, এই রিজার্ভ ফর ব্যাড ডেট হলো বিপরীত সম্পদ, অর্থাৎ দেনাদারের বিপরীত। দেনাদার চলতি সম্পদ, চলতি সম্পদ কমলে যোগ করছিলাম, আর রিজার্ভ ফর ব্যাড ডেট এটার বিপরীত, যেহেতু এটা কমাতে আমরা বিয়োগ করব, সেজন্য 200 বিয়োগ করছে। এখন অপারেটিং এর সবকিছু যোগ বিয়োগ করে 1,500 আসছে। এই 1,500 টাকা আমরা নেট ইনকামের সাথে যোগ করব। আমরা 1,500 টাকা যদি নেট ইনকামের সাথে যোগ করি, তাহলে আমাদের নেট ইনকাম ছিল কত, একটু খেয়াল করি, আমাদের নেট ইনকাম ছিল 7,500। ওকে, 7,500 সাথে এই যে 1,500 যেটা, এটা যদি যোগ করি তাহলে 9,000। যেহেতু এটা পজিটিভ ফিগার, আমরা এটা নাম দেব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে 2 নাম্বার ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা কি শিখছিলাম, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে স্থায়ী সম্পদগুলো বা ফিক্সড অ্যাসেটস যেগুলো থাকবে সেগুলো প্লাস মাইনাস হবে, যদি সেল হয় প্লাস হবে, যদি পারচেস হয় মাইনাস হবে। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে 1 নাম্বার সমন্বয়ে বলছে ইকুইপমেন্ট কস্টিং টাকা 5,000 ওয়াজ পারচেস ডিউরিং 2010, অর্থাৎ ইকুইপমেন্ট 5,000 টাকা ক্রয় করছে। তো যন্ত্রপাতি ক্রয় করছে, যেহেতু ক্রয় করলে বিয়োগ, সেজন্য এটাকে ব্র্যাকেটে দেখাইছি। যেহেতু আর কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় নাই, এটাকে লাস্ট করে নিয়ে আসলাম। যেহেতু নেগেটিভ ফিগার, এটার নাম দিব নেট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 3 নাম্বার হলো ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং এর মধ্যে কোন কোন আইটেমগুলো আসে শিখছিলাম, ডিভিডেন্ড পেড মাইনাস হয়, শেয়ার ইস্যু করলে যোগ হয়, শেয়ার যদি পারচেস করে তাহলে কিন্তু বিয়োগ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ার ইস্যু করছে এক প্রিমিয়ামের মধ্যে। আমরা প্রশ্নের দিকে যদি তাকাই আরও ক্লিয়ার হবে, দেখো এই জায়গায় লেখা আছে শেয়ারের যে আইটেমটা আছে 3 নাম্বারের মধ্যে, দেখো 3 নাম্বার সমন্বয়ে 200 শেয়ারস অফ কমন স্টক ওয়ার সোল্ড অ্যান্ড ইস্যুড এট টাকা 15 পার শেয়ার, অর্থাৎ 200 শেয়ার 25 শেয়ার 15 টাকা দামে তারা ইস্যু করছে। ইস্যু করলে যেহেতু যোগ হয় ফাইন্যান্সিং এর মধ্যে, শেয়ার ইস্যুড এট প্রিমিয়াম 200 গুণ 15 3,000 টাকা। এরপরে ডিভিডেন্ড পেড 6,000,
ওকে, এটা কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে একদম লাস্ট লাইনে আছে, এই ডিভিডেন্ড পেইড 6000। ডিভিডেন্ড পেইড এটা একটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে আইটেম, বসানো আইটেম। তো ডিভিডেন্ড পেইডটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম, যেহেতু মাইনাস করতে হয়। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে 3000 পজিটিভ ফিগার, এখানে 3000 নেগেটিভ ফিগার, তাহলে পার্থক্যটা যেহেতু নেগেটিভটা বড়, অবশ্যই 3000 এখানে নেগেটিভ হবে। এই নেগেটিভ মানটাকে আমরা নাম দিব নেট ক্যাশ ইউজড বাই, দেখো ইউজড বাই, অর্থাৎ নেগেটিভ আসলে নেট ক্যাশ ইউজ বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, যদি পজিটিভ আসতো নেট ক্যাশ প্রোভাইডেড বাই লিখতে হতো। এখন আমরা তিনটা অ্যাক্টিভিটিস যোগ বিয়োগ করব। আমাদের শুরুতে ছিল 9000, 5000 টাকা মাইনাস ফিগার মাইনাস করবো, 3000 টাকা মাইনাস ফিগার মাইনাস করবো, 9000 থেকে 5000 3000 মাইনাস করলে 1000। এই 1000 যেহেতু পজিটিভ ফিগার, এটা নাম দিব নেট ইনক্রিজ ইন ক্যাশ। যদি নেগেটিভ আসতো নেট ডিক্রিজ ইন ক্যাশ হইতো। এই নেট ইনক্রিজ ইন ক্যাশের সাথে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করবো। আমরা যদি প্রশ্নে দেখি, এই যে ক্যাশ 2020 সালে 4000, 19 সালে 3000, 19 সালেরটাই হলো ওপেনিং। এই 19 সালে 3000 যোগ করে দিলেই এই ইন্ডিংয়ের 4000 মিলে যাবে। অঙ্ক না মিললে কিন্তু এখানেও বোঝা যায়। তাহলে 1000-এর সাথে 3000 যোগ করে দেখো, এই 4000 টাকা, এটাই হবে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাস ভালো লাগলে সম্পূর্ণ বইয়ের রেকর্ডেড ক্লাস পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। একদম নামমাত্র মূল্যে তোমরা সম্পূর্ণ বইয়ের রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।